বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যেখানে দ্বিঘাত সমীকরণ আমরা ইউজ করে থাকি বা দ্বিঘাত সমীকরণের ফর্ম যেখানে আমরা লক্ষ্য করি সেটি শুধু মাধ্যমিক বলে নয়, যে কোনো ক্লাস হতে পারে 11, 12 গ্র্যাজুয়েশন লেভেলে, সেখানে আমরা খুব শর্ট ফর্মে আমাদের যে তার সমাধান বের করতে গিয়ে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই শ্রীধর আচার্যের সূত্রটি কোথা থেকে এলো, কীভাবে এলো এবং কীভাবে শ্রীধর আচার্য কোন অ্যালগোরিদমকে ইউজ করে সূত্রটি বানালো। প্রথমে সূত্র সম্পর্কে যখনই আমরা আলোচনা করি বা কোনো একটি চ্যাপ্টারের সূত্রের কথা যখনই বলি, আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস খুব ক্লিক করে যে কেন আবার একটি সূত্র মুখস্থ করবো, গণিতে আরেকটি সূত্র মুখস্থ, বাপরে বাপরে কত সূত্র মুখস্থ করবো, কীভাবে অঙ্ক করব। তো প্রথমেই বলে দিই, একটা যদি সিম্পল কনসেপ্ট ভেবে দেখো, তুমি রোজ কোনো লিফটে বা তুমি কোনো সিঁড়ি দিয়ে 1 থেকে 10 তলা তুমি বিল্ডিং রোজ যাতায়াত করো, ঠিক আছে? তোমার বাড়ি হয়তো 10 তলাতে, তুমি রোজ সিঁড়িতে চড়ো বা লিফটের মাধ্যমে চলো। হঠাৎ করে তোমাকে বলা হলো যে তুমি দড়ি দিয়ে ঝুলে তোমাকে 10 তলায় যেতে হবে। তুমি হঠাৎ করে তোমাকে প্রবলেম, তুমি তো যেতে পারবে হয়তো, কিন্তু তোমাকে অনেক কষ্ট এবং অনেক রকমভাবে সময় ব্যয় করে তোমাকে সে কাজটি করতে হবে। তো এই যে গণিতের ক্ষেত্রে না, এই সূত্রগুলি আমাদের লিফট বা সিঁড়ির কাজ করে। আমাদের গণিতে এই সূত্রগুলি গণিতজ্ঞরা এনেছে আমাদের কাজকে সুবিধা করার জন্য, না কি আমাদেরকে কঠিন করার জন্য। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে, আমরা ডাইরেক্ট কোনো একটি চ্যাপ্টার পড়তে গেলে তার সূত্রগুলিকে আমরা ডাইরেক্ট মুখস্থ করতে চেষ্টা করি, কিন্তু তার পিছনের যে অ্যালগোরিদম বা পিছনের যে পরিভাষা, কোথা থেকে সূত্রটি এলো এবং কোন বেসিক কনসেপ্টের উপর বেস করে বা কোন বেসিক কনসেপ্টের কাজে লাগিয়ে সূত্রটি তৈরি হয়েছে, সেই বিষয়গুলি আমাদের কোনো ধারণাই নেই বা আমরা চেষ্টাও করি না সেটি খোঁজার। আর সেই কারণেই কি মনে হয় যে আমাদের গণিতকে কঠিন বলে মনে হয়, নীরস বলে মনে হয়। তো আমার মনে হয় যদি একটু সেই বেসিক কনসেপ্টটা কোথা থেকে এই জিনিসগুলো ডেভেলপড হচ্ছে সেগুলো যদি একটু সময় নিয়ে যদি আমরা করি, তাহলে সূত্রগুলি আর মুখস্থ করতে হবে না, মনে অটোমেটিক্যালি চলে আসবে। যেরকমভাবে কোনো একটি ফেমাস গান তোমরা অটোমেটিক্যালি মনে রেখে ফেলো। তো যাই হোক, তো প্রথমে শুরু করবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে একটু সামান্যভাবে দ্বিঘাত সমীকরণ কী বলে দিয়ে স্টার্ট করবো, কারণ অনেকেই জানো বা অনেকেই জানো না। তারা হচ্ছে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে এমন একটি সমীকরণ বা এমন একটি ফর্ম যেটিকে আমরা ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে আমরা লিখতে পারি। এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারি, যেখানে a নট ইকুয়াল টু 0 আর abc সব হচ্ছে একটি বাস্তব সংখ্যা। এবার এ নট ইকুয়াল টু 0 কেন বললাম? কারণ দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের মাধ্যমিক লেভেলে যেটি আছে সেটি হচ্ছে একচল মানে একটি ভেরিয়েবল। মানে এখানে দেখো এ বি সি প্রত্যেকটি বাস্তব সংখ্যা, মানে এদের মান আমরা জেনে থাকবো, কিন্তু এক্সই এমন একটি অংশ যেটি আমরা জানি না, মানে একটি ভেরিয়েবল মানে যেটি চলরাশি, মানে যেটি আমরা জানি না সেটাকে বলা হয় ভেরিয়েবল। এই সমীকরণে একটি মাত্র জিনিস জানি না, সেটি এক্সের ভ্যালু, অর্থাৎ এটি একচল। এবং দ্বিঘাত কেন? কারণ এই ইকুয়েশনে সর্বাধিক এক্সের যে চলটি আমরা মান জানি না তার সর্বাধিক ঘাত হচ্ছে 2, তাই এটি দ্বিঘাত সমীকরণ। এবার যদি এর ভ্যালু 0 হয়ে যেত, তাহলে এই পোর্শনটি পুরোটাই 0 হয়ে যেত, তাহলে আমার পড়ে থাকতো bx প্লাস c, তো অটোমেটিক্যালি এটির ঘাত হলো 1, তাহলে এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে যেত, কিন্তু দ্বিঘাত সমীকরণ হতো না। তো সেই কারণে এই কনসেপ্টটিকে ইউজ করে এই স্ট্যান্ডার্ড ফর্মটি লেখা হয়েছে ax² প্লাস bx প্লাস c। এবার এই স্ট্যান্ডার্ড ফর্মকে কাজে লাগিয়ে শ্রীধর আচার্য কি বলল, যে এই সূত্রকে কাজে লাগিয়ে যে এরকম একটি ইকুয়েশন যদি দ্বিঘাত সমীকরণের থেকে থাকে, তাহলে তার আমরা রুটস খুব সহজে বের করতে পারবো, আর সেটি হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। ঠিক আছে? তো আমরা কিভাবে বের করতে পারবো যে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এখানে a b কি? a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে x এর সহগ এবং c হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। তো যদি এরকম ফর্মে কোনো কিছু লেখা থাকে, তাহলে আমরা ইজিলি এর দুটি ঘাত, কারণ আমরা জানি দ্বিঘাত সমীকরণে x এর দুইটি ঘাত, আমরা দুইটি মান পেয়ে থাকবো। তো প্লাস মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে একটি ভ্যালু আমি পাবো -b প্লাস √b² মাইনাস 4ac /2a, আরেকটি মান পাবো আমি -b মাইনাস √b² মাইনাস 4ac/2a। ঠিক আছে? এই সূত্রটি এলো।
এবার এখানে এই সূত্রের বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে বা কোন ক্ষেত্রে কীরকম এই রুটগুলি আচরণ করলে সেগুলি যাচ্ছি একটু পরে। তার আগে যে শ্রীধরাচার্য এই যে একটি দ্বিঘাত সমীকরণের এই কনসেপ্টটি আনলো, এটি কার উপর বেস করে আনলো, কীভাবে আনলো, প্রথমে সেই জিনিসটি বোঝার চেষ্টা করি। নর্মালি আমরা ক্লাস 8-এ যখন আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করেছি, আমরা উৎপাদক বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে সমাধান করেছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? আমি বলেছি যে প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে বা পাটিগণিতের একটি মৌলিক উপপাদ্য হচ্ছে যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা প্রাইম সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। ঠিক এই মৌলিক সংখ্যাকে অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে আমরা নর্মালি যে সব দ্বিঘাত সমীকরণ করেছি ক্লাস 8-এ সেটিকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করেছি। এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টের এমন কোশ্চেন এখনও আসতে পারে যে যদি আমরা শ্রীধরাচার্য তখনই শিখিয়ে দেওয়া হতো ক্লাস 8-এ, তাহলে আমাকে হয়তো উৎপাদক বিশ্লেষণ এই পদ্ধতিটি ইউজ করতে হতো না, আমরা ডাইরেক্টলি এই সূত্রের থ্রুতে আমরা তার অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু কেন শেখানো হলো আমরা বলে দিই যে ক্লাস 8, 9, 10 এমন একটি ক্লাস যেখানে আমাদেরকে ভিত তৈরি করতে ইউজ করে। আমাদের হায়ার লেভেলে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো দরকার তার বেসিক ক্লিয়ার করার উদ্দেশ্যই হচ্ছে ক্লাস 8, 9, 10। তো সেখানে আমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করে ডাইরেক্টলি যদি তোমাকে শিখিয়ে দিত তাহলে এই তুমি মজাটি পেতে না। কিন্তু আমাদের মনে হয় যে আমরা খুব ইজিলি শিখতে বেশি বেটার। কিন্তু এই যে এই যে শ্রীধরাচার্য শুধু ডেভেলপ, সেটি কোথা থেকে এসছে, কীভাবে এসছে সেটি বোঝাতে গিয়ে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা কীভাবে এই শ্রীধরাচার্য কীভাবে নোটিস করলেন যে এইভাবেও আমরা করা যায় বা কোন অ্যালগোরিদমকে বেস করে তিনি বললেন যে এই সূত্রটি আসা যেতে পারে। প্রথমে একটি সমীকরণ তুলে নিচ্ছি, যেমন খুব সিম্পল সমীকরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক এই একটি সমীকরণ = 0 এর আমরা যখন উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা যখন তার সমাধান করেছিলাম, সেটি কীভাবে করেছিলাম প্রথমে সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। আমরা অনেকেই জানি, যারা জানেন না তাদের জন্য বলে দিই যে ধরো এটি একটি দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ আমরা ঠিক ax² + bx + c এর ফর্মে লেখা আছে। কীরকম করে? যেখানে x² এর সঙ্গে কিছু গুণ নেই মানে 1 আছে, মানে a এখানে 1, x² এর সঙ্গে 5 গুণ আছে মানে b এখানে 5 এবং c হচ্ছে 6। তো এই ফর্মে লেখা আছে। ঠিক আছে, বিষয়টি বুঝলাম প্রথমে। এইবারে কি বলছে, উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে এই যে পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর, এই যে পদ্ধতি তার মাধ্যমে যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে থাকি, সেই পদ্ধতি প্রথমে বলছে প্রথমে তুমি a × c বের করো। a × c অর্থাৎ 6 × 1 বা 6 × 1 ac বের করো। তার মান যেটি আসবে সেটিকে প্রথমে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক মানে মৌলিক বিশ্লেষণের মাধ্যমে তুমি বের করো। অর্থাৎ কি, একে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করি, 2 × 3 = 6, 3 × 1 = 3, ঠিক মানে 2 × 3 মানে 6কে আমরা 2 × 3 আকারে মানে মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, প্রথমে এটি করো। তারপরে এমন একটি পেয়ার তৈরি করো এই দুটি সংখ্যা দিয়ে। এখানে দুটি সংখ্যাই আছে, কিন্তু এখানে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা অন্যরকমভাবে নিতাম। বলছে এমন একটি পেয়ার সংখ্যা তৈরি করো যাতে গুণফল করলে এই 6 আসবে। এদের একটি পেয়ার তৈরি করো যাতে গুণ করলে 6 আসবে এবং যোগ বা বিয়োগ করলে b আসবে, মানে যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটি আসবে। ঠিক আছে, তো আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম। তাহলে আমরা এই 6কে আমরা এই নেক্সট লাইনে x² থাকলো প্লাস 5কে আমরা 3 + 2 করতেই পারি। 3 + 2 মানে 5, 3 × 2 = 6, x থাকলো বাইরে 6। আরেকবার বলে দিই, দেখো আমরা 6কে কি করলাম, আমরা 6কে এক্ষুনি প্রাইম ফ্যাক্টরাইজ করলাম, দেখলাম যে 6 মানে হচ্ছে 2 × 3। এইবার আমরা এই 5কে 2 এবং 3 এর যোগফল আকারে লিখতে পারি, কারণ 5 এর জায়গায় আমি লিখতেই পারি। আবার এই 3 এবং 2 গুণ করলে 6 আসছে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে a এবং c যেটি পাওয়া যাবে সেটি প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব এবং যে যে সংখ্যা পাবো সেই সব সংখ্যার এমন পেয়ার তৈরি করবো যাতে তাদের গুণফল করলে 6 আসে এবং যোগফল বা বিয়োগফল করলে b অংশটি আসে। এইবার আমরা কি করব, নেক্সট লাইনে আমরা এই যে ব্র্যাকেটটিকে খুলে দেব, অর্থাৎ x² প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 6 এরকম একটি পজিশনে এলো। প্রথম দিক থেকে আমরা দুটি থেকে আমরা x যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পড়ে থাকলো x + 3
প্রথম এই দুটি থেকে আমরা যদি +2 কমন নিই তাহলে পড়ে থাকলো x+3 = 0। এরকম যেরকম আছে সেরকম আমি থাকলো। এবার আবার এই দুটি টার্ম থেকেও আমরা x+2 এবং কমন পেয়ে যাচ্ছি, তাহলে পড়ে থাকলো কি x+3 এখান থেকে কমন নিলাম এবং এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো x+2 = 0। এবার আমরা কি করি, এই পজিশনে আসার পর দেখি যে কিভাবে যে হয় যখন দুটি সংখ্যার গুণফল আকারে আছে এবং সেটি যখন শূন্যের সঙ্গে সমান, দুটি সংখ্যার গুণফল আকারে আছে এবং সেটি যখন শূন্যের সঙ্গে সমান, তাহলে হয় এটি 0 অথবা এটি 0। কারণ কোনো একটি সংখ্যার সঙ্গে 0 গুণ করলে তবে সেটি 0 হতে পারে, আর কোনো কিছু রকমভাবে 0 আসার কোনো চান্স নেই। মানে দুটি সংখ্যার গুণফলে 0 আসা তখনই পসিবল যখন এই সংখ্যা দুটির মধ্যে কোনো একটি সংখ্যা 0 হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কি করি, হয় x+3 = 0 হবে, সেখান থেকে উভয় পক্ষে আমরা +3 জায়গায় উভয় পক্ষে -3 যদি আমরা করি তাহলে +3 -3 = -3, অর্থাৎ এই দুটি কেটে গেল, অর্থাৎ x এর ভ্যালু আমরা পেলাম -3। একই রকমভাবে নতুবা না হয় x+2 = 0, পরের লাইনে আমরা দুই দিক থেকে -2 যদি করি =-2, এদিকে কেটে গেলে হয় x =-2। অর্থাৎ এই সমীকরণে দুইটি বীজ পাওয়া গেল বা দুইটি সমাধান পাওয়া গেল x এ, সেটি হচ্ছে -2 and -3। ঠিক আছে, এটি গেল প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আমরা প্রথমে যেটি শিখেছি। এরপর কি আসছে, এরপর পূর্ণ বর্গাকারের মাধ্যমে এই সমীকরণটির সমাধান। এরপরে ভাবলো যে এইটি আরেকটি পদ্ধতিতেও সমাধান হতে পারে, আর সেটি হচ্ছে পূর্ণ বর্গাকার পদ্ধতিতে তার সমাধান। তো সেই পদ্ধতিটি কি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সেই পদ্ধতিটি হচ্ছে প্রথমে আমি কনস্ট্যান্ট যে টার্মটি আছে সেটিকে সমান চিহ্ন, আমি এই সমীকরণ দিয়ে আমরা কাজ করছি। প্রথমে আমরা কি করি যে 5 এরকম থাকলো, আমরা প্রথমে কি করলাম, কনস্ট্যান্ট টার্মকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তার অর্থ হচ্ছে x² + 5x পড়ে থাকলো, উভয় পক্ষে -6 দিয়ে, এটির অর্থ হচ্ছে আমরা যদি আরেকটা লাইন এক্সট্রা করি, অ্যাকচুয়াল আমরা কোনো লাইন আমরা স্কিপ করতে চাইছি না। কেন চাইছি না, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি না, আমরা এখানে বেসিক কনসেপ্ট ইউজ করছি, তাই ম্যাথামেটিক্যাল প্রত্যেকটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি আমরা। তো অ্যাকচুয়ালি এটি আমরা বলে থাকি যেরকমভাবে যে এটি ওইদিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে আমরা উভয় পক্ষে সমান চিহ্নের কথা হচ্ছে যে উভয় পক্ষে আমাকে যদি এদিকে -6 দিয়ে আমি বিয়োগ করি, ওইদিকে একটা -6 দিয়ে বিয়োগ করতে হবে। তো এটি কেটে যায়, তাহলে অর্থ হচ্ছে -6। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে আমরা একটা স্টেপ জাম্প করি, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। এবার আমরা এলো x² + 5x = -6, এই পজিশনে এলো। এবার আমাকে কি করতে হবে, এই জায়গায় আমাকে একটি সূত্র প্রয়োগ করতে হবে, সেটি হচ্ছে a + b²। মানে আমাকে এই ফর্মে আমাকে পূর্ণ বর্গাকার আকারে নিয়ে আনতে হবে। পূর্ণ বর্গাকার কথার অর্থ হচ্ছে a এবং b, মানে a b দুটি বাস্তব সংখ্যা, তার হোল স্কোয়ার আকারে নিয়ে আনতে হবে। আমরা এখানে দেখো এই কাজটি করতে গেলে আমাকে আরেকটি সূত্র মনে রাখতে হবে, যে বীজগণিতের সর্বপ্রথম সূত্র a + b² সূত্র, সেটা হচ্ছে a² + 2ab + b²। আমরা যদি কোনো রকমভাবে এই অংশটিকে এর আকারে নিয়ে আনতে পারি, তাহলে এখান থেকে আমরা এটি লিখতে পারবো। তো আমরা চেষ্টা করব সেটি করার। তো প্রথমে x² মানে a² তো অলরেডি আছে, ওকে, কোনো অসুবিধা নেই, +2 আমি রাখলাম, a আমি রেখে দিলাম। এখানে আমাকে b আনতে হবে। আমি 2 এখানে গুণ নিজে থেকে এনেছি, 2 কিন্তু এখানে ছিল না, আমি নিজে থেকে গুণ আকারে এনেছি। যেটি আমি এনেছি সেটিকে আমাকে আবার ভাগ করে সেটিকে আমাকে ইকুয়ালিটি মেনটেন করতে হবে। অর্থাৎ আমি যদি 2 দিয়ে গুণ করে থাকি উপরে, তাহলে 2 দিয়ে নিচেও আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ 5/2 আমি লিখতে পারি। ভেবে দেখো এবার, এই 2 যদি কেটে যায় তাহলে 5x পড়ে থাকে, মানে আমি 5xকে আমি এই ফর্মে লিখতে পারি কি, যে 2a, এটুকু আমি দেখে নিলাম। আমাকে কি উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে a² + 2ab + b² ফর্ম নিয়ে আনা। আমি প্রথমে কি করলাম, a² আমরা দেখতে পেলাম অবশ্যই বসে আছে, আমাকে কোনো খাটনি করতে হলো না। আমাকে 2 নেই, তো 2 আনলাম, আমি 2 আমি গুণ করলাম যখন, এবং a কে বসিয়ে রাখলাম, এবং b পজিশনে আমি 5/2 করলে আমি দেখছি যে এটি কেটে গেলে আবার এই পজিশনে আসছে, মানে আমি এখানে কোনো ভুল করিনি, মানে এই ফর্মটি ওকে আছে, ঠিক আছে। তো 2ab হলো। এবার b² আনতে হবে আমাকে। b² আনার অর্থ হচ্ছে এটি যদি পুরোটা b হয়, তার স্কোয়ার আমাকে একটি যোগ করতে হবে, মানে 5/2² আমাকে যোগ করতে হলো। কিন্তু
কিন্তু ইকুয়ালিটি বলছে যে যদি আমাকে এইদিকে +5/2 যোগ করতে হয়েছে, তাহলে আমাকে ডান দিকেও 5/2² আমাকে যোগ করতে হবে। তো আমি যোগ করলাম, কোনো অসুবিধা নেই। দুই দিকে সমান বজায় রেখেছি, আমি এদিকেও যোগ করেছি ওই দিকেও যোগ করেছি, কোনো অসুবিধা নেই। এবার আমি এই পুরো পোর্শনটিকে আমি x + 5/2 হোল স্কোয়ার আকারে লিখতেই পারি। তুমি বলবে হ্যাঁ লিখতেই পারা যায়, লেখা গেল, ওকে। এবার এই পজিশনকে আমি -6 + 5/2² আমি 5 × 5 = 25, 2² 4 আকারে লিখতে পারি। আমরা এদিকে লসাগু করে দিই, লসাগু করলে আসছে 4, 4 × 6 = 24, -24 + 25, অর্থাৎ আমাদের এখান থেকে 1/4 আসছে। এই ক্যালকুলেশনটি করলে আমরা লসাগু করলাম, 4 লসাগু এলো। আমার নিচে কি আছে, 1 আছে, 1-এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, 4 গুণ করলে সেটি আমরা উপরের সঙ্গে গুণ করি, 4 × 6 = 24, -24 + 24 করলে আমাদের উত্তর হয় 1/4। এবার আমাদের ডান বাম পক্ষে আছে x/5/2 তার স্কোয়ার = 1/4। আমি যখন এটি স্কোয়ার তুলবো তাহলে x + 5/2 দিকে পড়ে থাকবে, আর ওইদিকে হয়ে যাবে ±√1/4। ভালো করে লক্ষ্য, আমরা যখন এই স্কোয়ারটি তুলি তখন আমাকে ±√4 নিতে হয়। তার অর্থ এদিকে আমাকে এসে দাঁড়াচ্ছে +-1/2। খুব ভালো কথা। এই প্লাসটি যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে আমার আসছে, ওইদিকে নিয়ে যাওয়ার অর্থ কি, আমরা এদিকেও +5/2 গুণ করব, মানে বিয়োগ করব, ওইদিকেও +5/2 বিয়োগ করব, অর্থাৎ 5/2 - 5/2 = -5/2 ± 1/2। ঠিক এরকম পজিশনে এলো। আমরা এদিকে কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু এখন এটা যদি লসাগু করি, 2 লসাগু হলো -5 ± 1, তাহলে একবার প্লাস ধরলে এটি যদি এই পজিশনে আসার পর, এই পজিশনে x -5 ± 1/2 আসার পর আমি পেলাম হয়, একবার প্লাস ধরলে x -5 + 1/2 তাহলে হচ্ছে -4/2 = -2। আর একবার যদি না হয় x -5 - 1/2 অর্থাৎ হচ্ছে -6/2 অর্থাৎ -3। এখানে কোনো কনফিউশন নেই। তো আমরা এই পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গাকার আকারে এই পদ্ধতিটি এইভাবেও করতে পারি, এবং এর অ্যান্সার অন্যরকম আসেনি, একই অ্যান্সার এসেছে। সিদ্ধরাচার্য লক্ষ্য করলেন প্রত্যেকটি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণকে আমরা ঠিক এই পদ্ধতিতে যদি একবার আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে একটি এইরকম পজিশন তৈরি হচ্ছে, ঠিক এইরকম একটি পজিশন তৈরি হচ্ছে। এই পজিশনটিকে লক্ষ্য করে তিনি লক্ষ্য করলেন যে আমরা ওই ঠিক -b ± √b² - 4ac এই ফর্মে আমরা লিখতে পারি। তো দেখা যাক এবার আমরা √b ± √b² আকারে যে লিখতে পারি এই ফর্মটিকে, সেটিকে আমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মের আকারে বিবেচনা করি। তুমি যদি লক্ষ্য করে দেখো যে এই যে অবস্থাটি এসছে, যদি এটি আমার 1, যদি আমার এখানে 1 হয়, আমরা একটু যদি আমরা মুছে ফেলি, এই পজিশনটি পুরোটা যদি মুছে ফেলি, তাহলে যদি এখন এই ক্ষেত্রে লক্ষ্য করো a = 1, b = 5 এবং c = 6, যদি আমার সিদ্ধারাচার্য সূত্র বলছে -b ± √b² - 4ac/2a, তার অর্থ -b মানে 5 ±√b² মানে 5² -4a মানে হচ্ছে 1, c মানে হচ্ছে 6/2 * a মানে হচ্ছে 1, -b ± √5² মানে 25 -4 × 6 = 24/2 * 1 মানে 2 = -5 ± 25 - 24 মানে √1 মানে হচ্ছে 1/2 -b ±1/2। ঠিক এই পজিশনে আমার আসছে। তো এই অ্যালগোরিদমকে বেস করে, এই অ্যালগোরিদমকে বিভিন্ন রকম একটি শুধুমাত্র ইকুয়েশনের উপর বেস করে নয়, হাজার হাজার ইকুয়েশনের উপর বেস করে সিদ্ধারাচার্য এই অ্যালগোরিদমে এসে পৌঁছেছেন যে এই সূত্রটি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হ্যাঁ যে কোনো স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে এইটি পসিবল হচ্ছে। এবং এইভাবে আমাদের নিজের সুবিধার্থে, আমাদের গণিতের সুবিধার্থে এবং কম সময়
ব্যয় যাতে করতে হয় তার জন্য সিদ্ধার্থাচার্য এই সুন্দর প্রসেসটি করেছে বা আমাদেরকে শিখিয়েছে। এবার আমরা সিদ্ধার্থাচার্যর যে সূত্রটি সেটি এই পদ্ধতি যে পদ্ধতি এক্ষুনি করলাম সেই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি ফর্মে আসছে, বা আমাদের যদি এক কথায় বলতে গেলে আমরা সিদ্ধার্থাচার্যের সূত্রটির প্রমাণ করে দেখব বা সিদ্ধার্থাচার্যের সূত্রটি আমরা নিজেরা করে দেখব স্ট্যান্ডার্ড ফর্ম থেকে। আমরা প্রত্যেকটি স্টেপ সেম রাখবো যেভাবে আমরা রেখেছি, অর্থাৎ আমরা প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 বলার দরকার নেই, এটি আমরা জানি এবং এটির সত্য যে এ যদি 0 হয়ে যায় তাহলে এটির কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবেই না। এবার আমরা আসছি, প্রথমে আমরা কি করলাম, ফার্স্ট স্টেপে আমরা কনস্ট্যান্ট টার্মকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, সেই জন্য আমরা উভয় পক্ষে মাইনাস সি দিয়ে যোগ করেছি, অর্থাৎ আমাকে প্রথমে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস সি, ঠিক আছে, এখানে কেটে গেল। এর পরের অবস্থায় কি করলাম, এইটি অবস্থায় কেটে গেল। এবার আমরা উভয় পক্ষে যদি আমরা এ কে ভাগ করি, কারণ কি একে ভাগ করব কেন, কারণ আমরা এই পজিশনে এলো, তার মানে এখন কি এলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি, এরকম পজিশনে এলো। এবার আমরা এখানে প্রথমে আমরা একটু আগে এর ক্ষেত্রে 1 থাকার জন্য আমরা অটোমেটিক্যালি এই পজিশনে এক্স স্কোয়ারের অবস্থায় ছিল, কিন্তু এখানে দেখছি যে একটি এ থাকার জন্য এই পুরো টার্মটি কিন্তু স্কোয়ারের আকারে নেই, কারণ আমাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে এই জায়গাটিকে আনতে হবে, রাইট হ্যান্ড সাইডের এই পজিশনকে আমাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আনতে হবে। তো প্রথমেই এখানে দেখছি আমরা এ এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মিনস মানে তো পুরোটি স্কোয়ার নয়, আমাকে এইটিকে স্কোয়ার যদি আনতে হয় তাহলে আমাকে উভয় পক্ষে যদি আমি এ দিয়ে ভাগ করে দিই তাহলে এরকম একটি পজিশন আসবে, এক্স স্কোয়ার বাই এ, একেও আমি এ দিয়ে ভাগ করে দিলাম, bx বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। কেন, কারণ আমাকে কোনো কিছু ভাগ করতে গেলে সবগুলোর সঙ্গে করতে হবে, কারণ ইকুয়ালিটি মেনটেন করার জন্য। এখানে এ এ কেটে গেল, এই পজিশনে আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ এই পজিশনে এলো। ওকে, তাহলে প্রথম কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ারের ফর্ম আমার চলে এসেছে, প্লাস 2 আমি নিজে থেকেই আনলাম, জোর করে আনলাম, এ আনলাম, এই পজিশনটি তো পড়ে আছে লিখলাম। এবার আমি কোন জিনিসটি বেশি এনেছি, একটি 2 বেশি এনেছি, কারণ এক্স বি আর এ এটি অবস্থান করছিল এইটুকুর মধ্যে, এক্স বি এবং এ অবস্থান করছিল এইটুকুর মধ্যে, আমি 2কে নিজে থেকে এনেছি, জোর করে এনেছি, 2কে উপরে গুণ আকারে লিখেছি, যখন আমি নিচে আমি 2কে ভাগ আকারে অবস্থান করলে এই ইকুয়ালিটিটা মেনটেন হলো। এবার আমাকে প্লাস, আমাকে দেখলাম যে এটি এ স্কোয়ার ধরে নিয়েছি, এটি এ কে ধরেছি, কারণ এটি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। এবার একটি যে অবস্থান করছি একে আমাকে বি হিসাবে কনসিডার করতে গেলে আর তার স্কোয়ার প্লাস লিখতে গেলে আমাকে বি বাই 2 এর স্কোয়ার লিখতে হবে। এই প্লাসটি যখন আমি এদিকে করেছি আমাকে সমান চিহ্নের বাঁ দিকেও এই কাজটি করতে হবে, ডান দিকেও এই কাজটি করতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই, করে দিলাম। এইবার আসছে নেক্সট লাইন, নেক্সট লাইনে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে চলে আসছে, তাহলে আমি এখানে আমি ইজিলি এই ফর্মে লিখে দিতে পারি। নেক্সট লাইনে আমরা এখানে যদি এটিকে আমরা সমাধান করি, যদি এটিকে আমরা এই অবস্থায় থাকবে, কারণ এটি স্কোয়ার আমরা নিয়েছি, ওটি স্কোয়ার নিয়েছি, তাহলে মাইনাস এ, একটু যদি স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার আসবে। এইবার আমরা যদি এখানে লসাগু করি, আমরা লসাগু করলে জানি যে দুটি সংখ্যার লসাগু করলে আমাদের যে প্রত্যেকটি সর্বোচ্চ যে মানটি সেটিকে আমরা কনসিডার করি, তো এর সর্বোচ্চ মান স্কোয়ার এবং 4 এখানে 1 আর 4 এর মধ্যে হচ্ছে 1, 4 সর্বোচ্চ ঘাত, তো সেই হিসাবে আমাকে এর লসাগু হবে 4a স্কোয়ার লিখলাম। এর সঙ্গে কত গুণ করলে 4a স্কোয়ার হয়, 4a গুণ করলে তার আমরা সেটি উপরের সঙ্গে গুণ করব, মাইনাস 4ac প্লাস বি স্কোয়ার, মানে 4a স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলেই 4a স্কোয়ার হয়, তাহলে আমরা 1টি উপরের সঙ্গে গুণ করলাম, মানে এই একটি ফর্মে এলো। এই ফর্মটিকে একটু সুন্দরভাবে লিখতে গেলে আমি একটু আগে পিছু করে নিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এই স্কোয়ারটিকে যদি আমি তুলে দিই, তাহলে আমি নেক্সট লাইনে এক্স প্লাস বি বাই 2a লিখতে পারি, এবং প্লাস মাইনাস রুট ওভার, পুরোটি রুট ওভার, এই পুরোটি রুট ওভারের মধ্যে চলে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। ওকে, কোনো অসুবিধা নেই। এইবার আমরা নেক্সট লাইনে কি করছি, এই টার্মটিকে আমরা ওইদিকে নিয়ে যাই,
এক্স ইজ ইকুয়াল টু নিয়ে যাওয়ার অর্থ কি, আমরা উভয় পক্ষে মাইনাস বি বাই 2a কে যোগ বা বিয়োগ করছি, অর্থাৎ এদিকেও যদি বিয়োগ করি এই টার্মটি কেটে যাবে এবং ওইদিকে নিয়ে যাচ্ছি আমরা মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a বাই 4a স্কোয়ার। এটি যদি আমরা ব্র্যাকেট থেকে বের করি তাহলে এখানে আসবে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস উপরেরটি পূর্ণবর্গাকার আকারে নেই তো এটি ব্র্যাকেটের মধ্যেই থেকে যাবে ফোর এসি নিচেরটি আমরা 4a স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 এবং a স্কোয়ার মানে আমরা স্কোয়ার থেকে যদি আমি বের করি সেটি হবে 2a আকারে আসবে। দুটোর ক্ষেত্রে নিচে 2a আছে তাহলে এর লসাগু হয়ে যাবে 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। লক্ষ্য করে দেখো আমরা ঠিক পূর্ণবর্গাকার আকারে বা কমপ্লিটিং স্কোয়ার মেথডকে ইউজ করে আমরা সিদ্ধার্থের যে সূত্র ইউজ করলাম, কিন্তু এই সূত্রটি তাহলে নর্মাল প্রসেসেই হয়েছে। আমরা যে কমপ্লিটিং স্কোয়ার ইউজ করছিলাম সিদ্ধার্থ যে লক্ষ্য করলো এই কমপ্লিটিং স্কোয়ারের যে মেথডটি ইউজ করলে আমরা তার অ্যালগোরিদমকে ইউজ করে আমরা ইজিলি যদি কোনো একটি কোয়াড্রেটিককে এই ফর্মে লিখতে পারি তাহলে এর সমাধান এক ঝটকায় শুধুমাত্র একটি ক্যালকুলেশানেই হয়ে যাবে। তো এটি আমাদেরকে কঠিন করতে নয়, এটি আমাদের অঙ্ককে সহজ করতে এবং কম সময় করতে তিনি এটি ইউজ করেছিলেন। তো এবার আসছে যে এই যে রুট ওভারের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, এবার আমাদের জানি প্রত্যেকটি কোয়াড্রেটিক ইকুয়েশন দুটি মাত্র রুট থেকে থাকে। এবার আমরা এই রুট সম্পর্কে ধারণা ক্লিয়ার করি। এতদূর পর্যন্ত আমরা বুঝে নিয়েছি, এবার আমরা এই রুট সম্পর্কে ধারণা ক্লিয়ার করি। এখন আমরা দেখলাম একটি কোয়াড্রেটিক ফর্ম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এরকম ফর্মে যখন একটি কোয়াড্রেটিক ইকুয়েশন আসে বা এটি যার সমাধান হয় সেক্ষেত্রে খুব একটি ইম্পর্টেন্ট, এখানে যখন প্রত্যেকটি আমার বাস্তব সংখ্যা তো রুট ওভারের মধ্যে এই যে সংখ্যাটি আসবে সেটি কি হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অর্থাৎ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হতে পারে, এই অংশটি মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটি 0 হতে পারে, বি স্কোয়ার মাইনাস 4ac এটি লেস দেন 0 হতে পারে এবং বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেনও 0 হতে পারে। এই তিনটি অবজারভেশন লক্ষ্য করছি, কারণ প্রত্যেকটি যখন আমার বাস্তব সংখ্যা কিন্তু স্কোয়ার রুটের মধ্যে এই সংখ্যাটি থেকে গেছে বি স্কোয়ার মাইনাস 4ac, তো তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ কি, যদি এটি 0 হয়ে যায় তাহলে এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু থাকছে না, তাহলে এটি সিধা যদি এটি 0 হয়ে যায় তাহলে রুট আমার একটাই পাচ্ছি, সেটি হচ্ছে মাইনাস বি বাই 2a। যদি এই পোর্শনটি পুরো 0 হয়ে যায় তার অর্থ হচ্ছে এই পুরো পোর্শনটি 0 হয়ে যাচ্ছে, তার অর্থ তার রুট হচ্ছে একটিই পাবো। কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি যে দুটি রুটস পাওয়া সম্ভব, সেখানে দেখা যাচ্ছে যে একটি মাত্র রুট পাবো, তো সেটি হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে প্রথম কেসে কি দেখলাম যে এই সমীকরণটি কোনো একটি সমীকরণে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই যে টার্মটি সেটি যদি 0 হয়ে যায় তাহলে সেই ইকুয়েশনের একটি মাত্র রুট থাকবে আর সেটি হচ্ছে এই ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়ে যায় মানে নেগেটিভ টার্ম হয়ে যায় তাহলে এই সমীকরণের আমরা কোনো রকম বাস্তব মান পাবো না। কেন কি, কারণ আমরা জানি স্কোয়ার রুট অফ -1 বলি বা -5 বা -2 সেটি হচ্ছে ইমাজিনারি নাম্বার, আমরা ভালো করে পড়েছি ইমাজিনারি নাম্বার। তো যদি এটি লেস দেন 0 হয়ে যায় এই অংশটি অর্থাৎ নেগেটিভ যদি নাম্বার দেয় তাহলে এটি কোনো রিয়েল সলিউশন বা বাস্তব কোনো রুট পাওয়া সম্ভব নয়। এবার আসবে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন হবে পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে একটি পজিটিভ ভ্যালু বের হবে, যদি পজিটিভ ভ্যালু বের হয় তাহলে একবার প্লাসের জন্য সে একটি মান দেবে এবং একবার মাইনাসের জন্য সে একটি মান দেবে। অর্থাৎ যদি এটি পজিটিভ হয় তাহলে এর দুটি ভ্যালু পাওয়া যাবে এবং দুটি ভ্যালু ভিন্ন হবে, দুটি ভ্যালু পাওয়া যাবে, দুটি রুট পাওয়া যাবে এবং সেটি ডিফারেন্ট দুটি রুট পাওয়া যাবে। তাহলে প্রথম কেসে কি হলো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সেই ইকুয়েশনটি যেটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c
সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মাত্র রুট থাকবে, আর সেটি হচ্ছে -b/2a, এবং যদি সেটি লেস দ্যান 0 হয় তাহলে কোনো রকম বাস্তব রুট থাকবে না সেই ইকুয়েশনের। আর থার্ড পয়েন্ট হচ্ছে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে দুইটি রুট থাকবে, এবং দুইটি হচ্ছে ডিফারেন্ট রুট থাকবে, এবং দুটি বাস্তব রুট থাকবে। এবার যদি আমরা একটু বুঝে নিই এইটি কেন হচ্ছে বা কেন পসিবল হচ্ছে। যদি আমরা একটি এক্স এবং ওয়াই অক্ষ যদি কনসিডার করি, তাহলে আমাকে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলছে, কোয়াড্রেটিক ইকুয়েশন একটি প্যারাবোলার চিত্রকে অঙ্কন করছে, ঠিক এরকম একটি চিত্রকে অঙ্কন করছে, মানে এটি হচ্ছে গ্রাফ বলতে পারি আমরা প্যারাবোলার। ঠিক এই যে দুইটি পয়েন্টে যখন আমাকে ছেদ করলো, তার এইটি হচ্ছে এই প্যারাবোলার হচ্ছে দুইটি রুট। ঠিক যখন b² - 4ac গ্রেটার দ্যান 0 হবে, যখন b² - 4ac গ্রেটার দ্যান 0 হবে, তার অর্থ হচ্ছে এই সমীকরণটি এক্স অক্ষকে দুইটি, এটি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এটি যদি মাইনাস রুট থাকে তাহলে এক্স অক্ষকে হয়তো বা এরকমভাবে ছেদ করতে পারে, এই পজিশনেও ছেদ করতে পারে, এবং রুটের উপর ডিপেন্ড করছে যে রুট যদি দুটি রুটই যদি পজিটিভ হয় তাহলে এরকম চিত্রটি হবে, যদি একটি রুট নেগেটিভ এবং একটি রুট পজিটিভ হয় তাহলে চিত্রটি হয়তো এরকম হবে, যদি দুটি রুটির নেগেটিভ হয় তাহলে চিত্রটি হয়তো এরকম হবে। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে এক্স অক্ষকে সে দুটি পয়েন্টে ছেদ করবে যখন b² - 4ac গ্রেটার দ্যান 0 হবে। যখন b² - 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, তখন চিত্রটি একটু অন্যরকম জায়গায় যাবে, চিত্রটি হবে ঠিক এরকম পজিশনে, অর্থাৎ কোনো একটি পয়েন্টে এই প্যারাবোলাটি আমাকে এক্স অক্ষকে ছেদ করে যাবে, অর্থাৎ এই গ্যাপটি হবে ঠিক এরকম, কোনো একটি পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করে যাবে। একই রকমভাবে বললাম, যদি সেটি নেগেটিভ হয়, এক্সের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এরকম কোনো পজিশনে হবে, এক্সের ভ্যালু পজিটিভ হলে এরকম চিত্রটি হবে। চিত্রটি বিভিন্ন রকম হতে পারে, তো ব্যাপারটি হচ্ছে তার রুটের উপর ডিপেন্ড করছে, বাট চিত্রগুলি একটা প্যাটার্ন হচ্ছে এরকম টাইপের হবে, যেখানে এক্স গ্রেটার দ্যান 0 সেখানে দুটি পয়েন্টকে ইন্টারসেক্ট করবে এবং দুটি ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে এক্স এটি, এবং এক্স যখন 0 হবে মানে এই b² - 4ac যখন 0 হবে, অর্থাৎ সেই সমীকরণের যখন একটি রুট থাকবে, আর সেই চিত্রটি হয়তো এরকমই হবে, ঠিক আছে। তো এই যে আর যদি b² - 4ac লেস দ্যান 0 হয়, সেখানে ইমাজিনারি রুট মানে এমন একটি চিত্র হবে যেখানে এক্স কিন্তু এই যে কার্ভটি কিন্তু না এক্স অক্ষে কোনো পয়েন্টেই ছেদ করবে না, ঠিক ইমাজিনারি নাম্বার হবে যেখানে এক্সকে কোনো জায়গায় ছেদ করবে না, বাস্তবভাবে কোনো রকমভাবে ছেদ করবে না। ঠিক এরকম টাইপের আমাদের গ্রাফের থ্রুতেও আমি বোঝাবার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে সিদ্ধার্থ সূত্র কোথায় কোথায় প্রয়োগ হয়ে থাকে, কীভাবে ডেভেলপ হয়েছে, এবং আমাদের এটি কত রকমভাবে সাহায্য করতে থাকে, এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ ঠিক অ্যাকচুয়ালি এই যে একে ডিসক্রিমিনেন্ট বলা হয়, তো এর কোন প্রপার্টিস মেনে আমাদের যে সলিউশনগুলো হয়ে থাকে সেই জিনিসগুলো বুঝলাম, এবং তার ঠিক অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয় জিনিসটি কি অ্যাকচুয়ালি বোঝাবার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, তোমার প্রয়োজন না হলে তোমার পরিচিত কারোর যদি প্রয়োজন লেগে থাকে তাহলে আমি খুব খুশি হব সেটি ভেবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।